আপনার কাছে এক কপি আছে তো না? এ, 2 কপি করবেন। ঠিক আছে, এক কপি আপনার কাছে রেখে দিবেন, এক কপি আমাকে আমাকে দিবেন, মানে আপনার নিরাপত্তার জন্য। আপনার আপনার রোল কত? হ্যাঁ, সেইখানে তো রোলে লেখা নেই। এখানে রোল লিখছেন? হ্যাঁ, না বলছে, আমার বলছে আমি ও আসো। একটা রোল লিখে দেন এখানে। রোল আছে 12 তারিখে ছুটি নিচ্ছে না? মানে 12 তারিখে আপনি মানে আপনার যদি রোল না থাকে আমি আইডেন্টিফাই কি করবো? আপনার নাম দিয়ে খুঁজে তো। রোল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানুষের হচ্ছে নাম পরিবর্তন হয়, মানে একই নামে অনেক মানুষ থাকে, কিন্তু রোল ইউনিক। ঠিক আছে না? হুম, 28 রোল। আমি রেন্টে যদি দেই তাহলে থাকবি না। আপনি 9 তারিখে ছুটি নিচ্ছেন না? তাহলে কাগজটা আমার কাছে আসে, আমি রেন্টে করে দিচ্ছি। আর এই মানে এইটা হচ্ছে সফটওয়্যারে হচ্ছে আমি রেকর্ড রেখে দিলাম, মানে যখন তখন হচ্ছে আমি মানুষকে হচ্ছে প্রদর্শন করতে পারি। বুঝতে পারছেন না? মানে রিপোর্ট হচ্ছে যখন তখন করা যাবে। মানে সুভাষ স্যার যদি আমার কাছে চায়, তাহলে আমি হচ্ছে শুধু হচ্ছে প্রিন্টার লাগাবো আর হচ্ছে প্রিন্ট করে দিব। বুঝতে পারছেন না? মানে সবার রিপোর্ট একসাথে দিয়ে দিব, যে প্রত্যেক প্রশিক্ষণার্থীর এই অবস্থা আছে। বুঝতে পেরেছেন? মানে আমরা হচ্ছে না, না, আজকে আমাদের আছে 8ম অধিবেশন। হুম, মানে 8ম সহায়ক তথ্য আছে 8 লেখা আছে না? মানে 8ম অধিবেশন আছে শিক্ষকতা পেশায় আছে মূল্যবোধ ও সম্পর্ক স্থাপন। মানে শিক্ষকতা পেশায় মূল্যবোধ ও সম্পর্ক স্থাপন। আমরা হচ্ছে কালকে হচ্ছে মূল্যবোধ কি জিনিস সেটা আমরা বুঝেছি, বুঝেছি না? মানে মূল্যবোধ, হুম, মানে সহমর্মিতার সাথে মূল্যবোধও আমি দেখাইছি, দেখাইছি না? তাহলে মূল্যবোধ এবং নৈতিকতা দুইটা বিষয় আপনাদের সামনে আছে তুলে ধরা হয়েছে। মূল্যবোধে অবশ্যই হচ্ছে মানুষের সততা, ন্যায়নিষ্ঠতা এবং সহানুভূতিতা, এগুলো অবশ্যই থাকবে। এবং হচ্ছে মানব কল্যাণকর কাজ সবসময় নিহিত থাকে, যেটা হচ্ছে মানুষের হচ্ছে বিবেকের তাড়নায় এবং হচ্ছে স্বপ্রণোদিত হিসেবে মানুষ এই কাজে আছে নিয়োজিত। তারা শিক্ষকতা পেশায় আছে মূল্যবোধ। যে পেশাগত মূল্যবোধ বলতে পেশাজীবীর দায়িত্ব ও কর্তব্য, পেশাজীবীর হচ্ছে দায়িত্ব ও কর্তব্য এবং কাজের আচরণ নির্দেশনা দানকারী নীতিমালাকে বোঝায়। মানে কি কি কাজ তাকে করতে হবে, যেটাকে আমরা হচ্ছে চাকরি ক্ষেত্রে বলি হচ্ছে জব ডেসক্রিপশন বলি। হ্যাঁ, প্রত্যেকের হচ্ছে জব ডেসক্রিপশন আছে, মানে দায়িত্ব কর্তব্য আছে। প্রত্যেক চাকরিজীবীর নিজস্ব হচ্ছে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, মানে রুটিন ওয়ার্ক যেটা আমরা বলি, রুটিন ওয়ার্ক রয়েছে। এই রুটিন ওয়ার্ক গুলো হচ্ছে তাকে হচ্ছে বুঝতে হবে এবং জানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে।
মানে জব ডেসক্রিপশন অনুযায়ী একমাত্র আছে আপনার জব ডেসক্রিপশন মনে করেন নাই, শুধু যারা আছে অফিসে, যারা আছে পিয়ন, চতুর্থ শ্রেণীর যে কর্মচারী আছে না, প্রত্যেক অফিসে তো চতুর্থ শ্রেণী কর্মচারী আছে না, এই চতুর্থ শ্রেণী কর্মচারীদের হচ্ছে কোনো জব ডেসক্রিপশন নাই। মানে এদের আছে মানে তৃতীয় শ্রেণী থেকে একবার আছে প্রথম শ্রেণী পর্যন্ত, প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3 শ্রেণীর মানে কিভাবে সেবা যত্ন করতে হবে, কি সার্ভিস দিতে হবে, এইটাই মানে যে উপায়ে দিতে হবে সেইটাই তাদের হচ্ছে জব ডেসক্রিপশন। বুঝতে পারছেন না? যদি বলা হয় যে চা নিয়ে আসো, চা নিয়ে আসতো, ওই টেবিলটা পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দিতে হবে না? যা হচ্ছে ওই যে একজন কর্মকর্তা এসেছেন, তার কাছে রুমে থাকার জন্য হচ্ছে খাতা বালিশ এগুলো দিয়ে আসে কি, এবং হচ্ছে অফিসের এই চিঠিটা হচ্ছে পাঠাই দাও, পোস্ট অফিসে পোস্ট করে দিয়ে আস, হ্যাঁ, নোটিশটা দিয়ে আস, এবং হচ্ছে পিয়ন বুকে মাধ্যমে হচ্ছে চিঠিটা বিলি করে আস, এবং ট্রেজার যাও ওই ব্যাংক থেকে হচ্ছে বড়বাবুর সহ হচ্ছে টাকা তুলে নিয়ে আস, না? মানে এগুলো আছে, তার হচ্ছে কোনো জব ডেসক্রিপশন নাই। কি? হ্যাঁ, রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, মানে দপ্তরিক যারা আছে ওরা তৃতীয় শ্রেণী। হ্যাঁ, দপ্তরিক কাম প্রহরী, মানে ওদেরও জব ডেসক্রিপশন নাই। না, মানে ওইটা হচ্ছে দপ্তরিক কাম প্রহরী, নৈশ প্রহরী, মানে ওরা হচ্ছে নিরাপত্তার জন্য হচ্ছে যা কিছু করা হোক, দিনে হোক রাত্রে হোক, না? কিন্তু নৈশ প্রহরী কথাটা এখন লেখা নাই, দপ্তরিক কাম প্রহরী। এখন হচ্ছে পাহারা ওকে দিনে 24 ঘন্টা দিতে হয়, না? আর আগে ছিল রাত্রেই খালি নৈশ, মানে রাতে যদি কোনো কিছু হয় তার দায়িত্ব তাকে নিতে হবে, কিন্তু এখন হচ্ছে দিনেও যদি কিছু হয় তারও দায়িত্ব তাকে নিতে হবে। বুঝতে পারছেন? তাহলে আছে পেশাগত মূল্যবোধ বলতে পেশাজীবী দায়িত্ব, কর্তব্য ও কাজের আচরণ নির্দেশদান করে নীতিমালাকে বোঝায়, যে সমতার প্রতি অঙ্গীকার ও চিন্তা অনুশীলন ও পেশাগত উন্নয়নের সাথে পেশাগত মূল্যবোধের সম্পর্ক রয়েছে। যেমন হচ্ছে প্রত্যেক শিশুর মধ্যে নিহিত সম্ভাবনা পূর্ণ মাত্রায় বিকাশের অধিকার সহ একভূত শিক্ষা, ন্যায়পরায়ণতা ও সমতার প্রতি অঙ্গীকার শিক্ষকের বিভিন্ন কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। একইভাবে শিক্ষকগণ সমগ্র শিক্ষকতা জীবনের পেশাগত উন্নয়নের প্রতি এবং সক্রিয়ভাবে চিন্তা অনুশীলনের প্রতি অঙ্গীকার প্রদর্শন করে থাকে, না? যেমন আমি যে চাকরি করি আমারও হচ্ছে জব ডেসক্রিপশন আছে, আছে না? যেমন আজকে আছে সকালবেলা, মানে এটা হচ্ছে জব ডেসক্রিপশন, এইটা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনসঙ্গত আদেশ পালন করতে হবে। মানে আজকে সকালবেলা হচ্ছে 13 তারিখ সোমবার, 13 তারিখ সোমবার সকালে আমি হচ্ছে আপনাদের হচ্ছে পিটি প্যারেড পরিচালনা করলাম, বললাম না? এটা আমি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী করেছি। আমি যদিও হচ্ছে শারীরিক শিক্ষার শিক্ষক নই, শারীরিক শিক্ষার প্রশিক্ষক নই, না, তারপর আমি হচ্ছে কাজটা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে করেছি, করেছি না? তাহলে এই জন্য হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ, এইটাও হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যেই পড়ে। আজকে যে আমি হচ্ছে যে পিটি প্যারেড আপনাদের পরিচালনা করেছি, এতে কি আপনাদের কোনো কষ্ট হয়েছে? ভালো লেগেছে না? এই যে সব কাজে যখন আমরা হচ্ছে আনন্দের সহিত প্রফুল্লতার সহিত যখন আমরা হচ্ছে করতে পারিব, তখনই হচ্ছে আমাদের কি হবে, এই যে পেশাগত যে মূল্যবোধ যেটা আছে এইটা হচ্ছে আমার হচ্ছে জাগরিত হবে। কারণ আমাদের তো সময় অতিবাহিত হয়, হয় না? মানে আপনি আজকে যদি দায়িত্ব পালন করেন তারপর সময় অতিবাহিত হবে, দায়িত্ব না পালন করলেও সময় অতিবাহিত হবে। তাহলে দায়িত্ব পালন করেও সময় হচ্ছে অতিবাহিত করা উচিত।
বুঝছেন না? সেই জন্য হচ্ছে মানে ধর্মগ্রন্থে বলা হয়েছে আমাদের সব গীতা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পঠিত হয় না বর্তমান। গীতায় হচ্ছে বলা হয়েছে আপনার তৃতীয় অধ্যায় নাম হচ্ছে কর্মযোগ, মানে আপনি কিভাবে কাজ করিবেন, হ্যাঁ, মানে কাজটা আপনার কি ধরনের হবে সেটা হচ্ছে কর্মযোগ তৃতীয় অধ্যায় কি। ওখানে আপনার আছে 4 নাম্বার শ্লোক আছে, 4 এবং 5, বুঝলো না? মানে 4 নাম্বার শ্লোকে বলা হয়েছে নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকি কাজ যত অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণ। বুঝতে পারছেন? যে কেউ হচ্ছে বিন্দু মাত্র সময় কাজ না করে অতিবাহিত করতে পারিবে না। বুঝতে পেরেছেন? এবং প্রকৃতি এবং পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সে কর্ম করতে বাধ্য বাধ্য হবে। এই আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, আপনি একটা অঙ্গ প্রত্যঙ্গকে থামান তো, মানে তার কাজ করা থেকে আপনি মানে বিরত রাখতে পারেন কিনা চেষ্টা করে দেখেন তো। কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনি কাজ করা থেকে বিরত রাখতে পারবেন কি? পারা যাবে? যাবে না। যাবে কি? সেই জন্য হচ্ছে কাজ করে হচ্ছে যাওয়াই সবচেয়ে ভালো। আর যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে কি যাতে জনকল্যাণ হয়, মানুষের উপকার হয়, নিজের উপকার হয়, সেই কাজটা আমরা করি। তাহলে আছে মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ তৈরি হবে না, কারোর সাথে কারো হচ্ছে মনোমালিন্য তৈরি হবে না। এবং আছে পৃথিবীর যত সিস্টেম আছে, যত কার্যক্রম আছে সবগুলা কি হবে সুন্দরভাবে পরিচালিত হবে। কি যখন আমরা হচ্ছে এই মনোভাবটা আমরা তৈরি করতে পারি যে আমার শিক্ষাক্ষেত্রে, আমার বিদ্যালয়ে, আমার পরিবারে, না, এবং রাষ্ট্র পরিচালনায়, তখন আমাদের হচ্ছে কি ওই যে পেশাগত মূল্যবোধটা জাগ্রত হবে। এই যে দায়িত্ব কত কি স্যার যাবে কি, মানে কাজ না করে কি চলতে পারবেন? যখন আপনি ঘুমাবেন তখনও কিন্তু আপনার কাজ করতে হবে। কাজ করে বলে কিন্তু ঘুমের ভিতরেও স্বপ্ন দেখি, না দেখি না? ঘুমের ভিতরেও স্বপ্ন দেখি না? হ্যাঁ, তাহলে স্বপ্ন দেখি। তাহলে হচ্ছে পেশাগত উন্নয়নের জন্য হচ্ছে আমাদের হচ্ছে পেশাগত মূল্যবোধকে জাগ্রত করা খুবই জরুরি। আমরা দায়িত্ব, কর্তব্য, সংখ্যা এবং কাজের ধরন সম্পর্কে আমার জানা খুবই অন্তত প্রয়োজন। তার মাঝে পেশাগত মূল্যবোধ সম্পর্কিত শিক্ষক যোগ্যতা, আমাদের শিক্ষকদের আছে কি কি যোগ্যতা থাকা দরকার। যে আমাদের শিক্ষক যোগ্যতা 9টা আমরা আলোচনা করেছি করেছি না? যারা আমরা সহকারী শিক্ষক আছি তাদের 9টা, আর প্রধান শিক্ষক আছেন তাদের 12টা। তাদের আছে প্রশাসনিক দায়িত্ব আছে, তত্ত্বাবধান করার দায়িত্ব আছে, না, এবং আছে বিভিন্ন বিষয় আছে ম্যানেজমেন্ট করার দায়িত্ব রয়েছে, রয়েছে না? এই 3টা দায়িত্ব তাদের আছে দায়িত্ব, মানে বেশি দায়িত্ব। তাহলে দেখা যাচ্ছে প্রধান শিক্ষক হইতে গেলে সহকারী শিক্ষকের যত গুণ আছে সবগুলো অর্জন করে তার প্রধান শিক্ষক হইতে হবে। কি তারপর আছে এখানে বলছে যে পেশাগত মূল্যবোধ সম্পর্কিত শিক্ষক যোগ্যতা, যে শিশুর জ্ঞান ও দক্ষতা, আগ্রহ এবং সক্রিয়তা সম্পর্কে শিক্ষকের পরিপূর্ণ উপলব্ধি থাকা। তারপর আছে শিশুর জ্ঞান ও দক্ষতা, মানে কোন কোন শিশু আছে কি কি পারে না পারে সেটা আপনাকে জানতে হবে। সেই জন্য আমরা যখন আছে আহ পাঠ অনুশীলনে যখন যাই, মানে প্রশিক্ষণ বিদ্যালয়ে যখন কার্যক্রম আমরা সম্পাদন করতে যাই, সম্পাদন করা শুরু করার পূর্বেই আমরা হচ্ছে কি করি, শিশুদের হচ্ছে বেস লাইন হচ্ছে মূল্যায়ন করি। মানে প্রত্যেক শিশুর হচ্ছে জ্ঞানের লেভেল কি আছে নাই সেটা হচ্ছে আমরা হচ্ছে যাচাই করি। যাচাই করার পরে আছে শিশুদের, মানে কোন শিশুকে কিভাবে আছে শেখাতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে পদ্ধতি কৌশল আমরা শিক্ষক হিসেবে নির্বাচন করি, হ্যাঁ। এবং এখন আগে হচ্ছে কি করা হয়তো যখন ডিপিএড আমাদের ছিল, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন, তখন শিশুদের হচ্ছে 3টা স্তরে হচ্ছে ভাগ করা হতো, মানে 3টা দলে।
একটা হচ্ছে আপনার লাল দল, একটা হলুদ দল, আর একটা হচ্ছে সবুজ দল। মানে সবুজ দল হচ্ছে পারক, আর আছে হলুদ আছে মধ্যম, আর আছে লাল দল আছে মানে অপারক। যেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের মৌলিক মানে মৌলিক রশ্মি আছে না, আলো যে আছে, আলোর কয়টা 7টা রং না, 7টা রং না, 7 রং না। তাহলে আছে হলুদ রংটা কি, মধ্য রশ্মি না, মানে এখানে আছে। আর সাদা রংটা আছে 7টা রঙের সংমিশ্রণে না, যেটা আছে আমরা কই বেনিয়া শৌকলা, বেহিনা সোনার কাপ। আরো অনেক আছে কাবলা খাহা শনিবে ধূসা। ঠিক আছে, মানে কেউ এইভাবে মনে রাখে, কেউ এইভাবে মনে রাখে কাবলা কাহা শনিবে ধূসা, আর কেউ মনে রাখে বেনিয়া সহকলা। কি, যেভাবে পারেন সেইভাবে মনে রাখতে হবে। মানে কাবলা কাহা, কাবলা মানে কতে আছে কালো, ঠিক আছে, বতে বেগুনি, ঠিক আছে, আর লতে লাল, কাবলা কাহা। কাতে আছে কাতে কালো, ঠিক আছে, আর কাতে আছে কমলা, ঠিক আছে, আর হতে আছে হলুদ, শতে আছে সবুজ, আর বে, বেতে আছে বেগুনি, আর বে ধূসা ধূসর, আর একটা সাদা। হ্যাঁ, মানে ধূসর যেটা আছে সেটা আছে আপনার ছাই রঙের মতো, অ্যাশ কালার যেটা আমরা বলি, ঠিক আছে না। তাই এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে ইয়াতে লাগবে, আপনাদের এগুলো মনে রাখতে হবে। কি চারুকারু আছে না আপনাদের, শিল্পকলা আছে না আপনাদের, আছে বিবিপিটিতে শিল্পকলা যে কোর্সটা যে আছে, এই শিল্পকলা কোর্সে আপনারা আপনাদের রং করতে হবে, যে রং যে 7 ধরনের আছে না, কোন রঙের সাথে কোন রং যদি মেশানো হয় তাহলে কি রং তৈরি হবে। মনে করেন আছে আপনার, ধরেন মানে ইয়া রঙের সাথে ধরেন সবুজ রং আছে, সবুজ না, মানে সবুজ রঙের সাথে যদি আপনি হচ্ছে হলুদ মেশান তাহলে কোন রং তৈরি হয়ে যেতে পারে, কালো হবে। ঠিক আছে, তাহলে রঙের মিশ্রণটা জানতে হবে, ঠিক আছে। মানে মানে সবুজ রঙের সাথে যদি আপনি হলুদ রং মিশান তাহলে আপনার হচ্ছে বেগুনি রংটা হবে, বুঝতে পারছেন, মানে বেগুনি রংটা তৈরি হবে। তারপর আছে বলছে যে 2 নম্বর আছে লিঙ্গ, ধর্ম, জাতি, ভাষা, বর্ণ, দৈহিক অক্ষমতা এবং আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে শিক্ষকের সকল শিশুর চাহিদা সঠিকভাবে এবং সমতার ভিত্তিতে পূরণের সামর্থ্য থাকা। এখন এখানে চাহিদা আছে, এটা হচ্ছে শিক্ষণ শেখানোর চাহিদা, বুঝতে পারছেন। এখন আছে একটা শিশু আপনার কাছে জামা চাইছে, প্যান্ট চাইছে না, সেইটা কিন্তু চাহিদা নয়, সেইটা হচ্ছে শিশুর হচ্ছে শিখন শেখানোর চাহিদা। মানে কোন শিশুর হচ্ছে কি চাহিদা আছে, মানে তাকে কিভাবে পড়তে হবে। চাহিদা মানে অভাব, চাহিদা মানে অভাব, মানে তার জ্ঞানের অভাব কোনটা রয়েছে, বুঝতে পেরেছেন। তাহলে সেই অভাবটা তাকে আপনাকে পূরণ করতে হবে। যারা হচ্ছে মনে করেন হচ্ছে অর্থনীতির লোক বা বিজনেস ম্যানেজমেন্টের লোক, হচ্ছে অ্যাকাউন্টের লোক, যারা অ্যাকাউন্ট মানে হিসাব বিজ্ঞানের লোক, তারা হচ্ছে চাহিদা, যোগান, অভাব, এই বিষয়গুলো হচ্ছে তারা মানে ভালো বোঝে না। মানে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় অভাব না, পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়। কোনো কিছু পাওয়ার চাহিদা বলে, তাহলে অভাবটা অভাব ওই ওটা যেটা উপযোগিতা সেটা হচ্ছে যোগান, মানে চাহিদা পূরণ করা যেটা যোগান, তাহলে অভাব কোনটা। তাহলে এটা আছে আপনার অর্থনীতির ভাষায় বলতে হবে না।
অর্থনৈতিক ভাষায় আপনার বলতে হবে অভাবটা কি। যেমন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় অভাব, মানে আকাঙ্ক্ষা যখন থাকবে সেটা হচ্ছে অভাব। আর যখন আছে চাহিদা, মানে মানে কোনো মাত্র, আর অভাবটা চাহিদাটা হচ্ছে যে আপনার অভাব পূরণ করার পরে, ঠিক আছে, যখন মানুষের হচ্ছে অভাব পূরণ করার পরও মানে আরো কিছু যখন হচ্ছে প্রয়োজন, এটা হচ্ছে চাহিদা। আর আছে অভাব পূরণ করার যে মানে যার হচ্ছে সামর্থ্য রয়েছে, উপযোগিতা রয়েছে, সেটা হচ্ছে যোগান। তাহলে হচ্ছে যোগান আছে চাহিদা, মানে পরপর হচ্ছে কি উল্টা দিকে ঘুরে, মানে বিপরীত রাশি, বিপরীত রাশি না, সেই রকম হচ্ছে মানুষের অভাব আর হচ্ছে সুখ আছে না, মানে সুখ, সুখ এবং হচ্ছে চাহিদা থেকে আছে, যেটাকে আমরা হচ্ছে ডিমান্ড বলি, এইটা হচ্ছে ব্যস্তানুপাতে যায়, মানে ইনভার্স প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক, বুঝতে পারছেন? যদি আছে সুখ সমান সমান 1 ভাগ চাহিদা, যার আছে চাহিদা যত বেশি শূন্য, যার যত বেশি চাহিদা বেশি তার সুখ তত কম, আর যার আছে যত চাহিদা কম তার সুখ তত বেশি। যদি কারো যদি চাহিদা যদি শূন্য হয়ে যায়, তাহলে তার হচ্ছে সুখের হচ্ছে পরিসীমা নাই, মানে অসীম সুখী, মানে 1 ভাগ শূন্য যদি হয় তাহলে সেটা কি হয়, ইনফিনিটি না? তাহলে এই যে ইনফিনিটি অবস্থাটা কখন আসে মানুষের, যখন মরি যায়, বুঝতে পারছেন? মানে যখন সে মৃত্যুবরণ করে তখন তার সুখের শেষ নেই, ঠিক আছে? মানে মরলে আছে মানুষ আছে সুখী, হ্যাঁ হ্যাঁ, মানে সম্পূর্ণরূপে যদি কেউ সুখী হইতে চায়, মানে অসীম সুখী যদি হয়, তাহলে হচ্ছে মরলে তো চাহিদা শূন্য হয়ে যাচ্ছে না, তাহলে হ্যাঁ, মানে মরলে আছে চাহিদা শূন্য হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা প্রত্যেকের। আর যতদিন না সে, যতদিন সে বেঁচে থাকিবে ততদিন তার কিছু না কিছু চাহিদা থাকিবে, থাকবে না? তাহলে আছে মরলে হচ্ছে মানুষের সুখ অসীম, হ্যাঁ, মানে ঘুমের ভিতরে তো আপনি তো অনেক সময় দেখবেন যে চাহিদার কারণে মারামারি করতে পারেন কারোর সাথে, না, চাহিদার কারণে মারামারি করতে পারে, বুঝছে না? অথবা ফুটবল খেলাচ্ছে, ঠিক আছে, কোনো মেঘ ধরে হচ্ছে পালাই গেছে, এইরকম হইতে পারে ঘুমের সময়, না, হয় না? মানে মানুষও স্বপ্ন দেখেই, হ্যাঁ, ধরে ধরে তো রাস্তা পায় না, ঠিক আছে, মানে একমাত্র আছে, মানে অসীম সুখী হইতে গেলে আপনার আছে ওই চাহিদা শূন্য, ওই ছাড়া উপায় নেই। তারপর সেই জন্য হচ্ছে মানুষ হচ্ছে বাক্য ব্যবহার করার সময় মনে করেন আছে ওই লালন গীতি একটা আছে না, দয়াল দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার, না? তাহলে আছে যখন মানুষ পরপারে যায় তখনই মানুষ সুখী হয়। সেই জন্য অনেকে বলে যে মরলেই বাঁচি, না, বলে কিনা মরলেই বাঁচি, এই শব্দ ব্যবহার করে না? তাহলে তারপর বলতে 3 নাম্বার বলতেছে প্রত্যেক শিশুর ব্যক্তিগত অবস্থা সম্পর্কে সজাগ থেকে প্রত্যেকের সাথে পেশাগত ও ইতিবাচক সম্পর্ক রক্ষা করে। মানে এই ভাষাগুলো কিন্তু খুবই হচ্ছে কঠিন, মানে এবং হচ্ছে এই কাজগুলো সম্পাদন করাও কঠিন। হুম, যে ব্যক্তিগত অবস্থা সজাগ থেকে প্রত্যেকের সাথে পেশাগত ও ইতিবাচক সম্পর্ক রক্ষা করা, মানে এই যে 2 নম্বর যে 3 নম্বর যে পয়েন্টটা আছে, মানে খুবই হচ্ছে ভাইটাল পয়েন্ট, বুঝলেন না? এইটা কিন্তু সবাই থাকতে পারে না। তারপর হচ্ছে কৃষ্টিগত, ধর্মীয় এবং ভাষাগত পার্থক্যগুলোকে নেতিবাচক হিসেবে না নিয়ে বরং এই পার্থক্যকে শক্তি হিসেবে বিশ্বাস করা। আমি আপনাদের বলছিলাম না যে এমন হচ্ছে কিছু কথাবার্তা আপনার বলতে হবে, মানে সেটা হচ্ছে
মানে নেগেটিভ কথাকেও আপনার কাছে পজিটিভ বানিয়ে সান্ত্বনার বাণী বা হিসেবে তাকে হচ্ছে প্রকাশ করতে হবে। ওই অনুকূল চন্দ্রের মতো, যে কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনীয়তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। আপনি আছে সরাসরি যদি তাকে ওইটা আছে বলেন, তাহলে সে নেতিবাচক হিসেবে ধরে নেবে। আর যদি সেটাকে আপনি নিজে যদি ওইটা উপলব্ধি করে যদি বলেন, মানে ওনার দুঃখের সাথে আপনার দুঃখ মিশ্রিত করিয়া যখন বলবেন, তখন সেটা কি হবে, সে মানে মানে সংশোধনের তরে সে নেবে এবং আছে বোঝার তরে সে নেবে ভালোভাবে, মানে সমব্যথী হিসেবে সেটা তখন গ্রহণ করবে। তারপর যে কৃষ্টিগত, ধর্মীয় ও ভাষাগত পার্থক্যগুলো নেতিবাচক হিসেবে না নিয়ে বরং এই পার্থক্যকে শক্তি হিসেবে বিশ্বাস করা। এই সবচেয়ে আছে এখন পৃথিবীতে সবচেয়ে বেশি আছে গন্ডগোল এইটার জন্যই হচ্ছে, মানে কৃষ্টিগত এবং ধর্মীয় পার্থক্য। হ্যাঁ, আমরা হচ্ছে মুখে হচ্ছে বলতেছি যে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান, সবাই এক, না? কিন্তু বাস্তব প্রেক্ষাপটে আমরা কিন্তু সবাই সবাইকে আলাদা করে দেখতেছি, দেখতেছি না কি? এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে জাতীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, মানে প্রাথমিক বিদ্যালয়, মানে আমাদের পিটিআই, তারপর আছে হাই স্কুল, কলেজ, তারপরে মনে করেন আছে আপনার সেনাবাহিনী, যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, মানে এই প্রতিষ্ঠানে মানে যে ঐতিহ্য এবং ভাবাঞ্চিত যেটা থাকবে, যেটার মধ্যে যে কোনো পার্থক্য তৈরি না হয়। যেমন হচ্ছে আমাদের পিটিআই যে হচ্ছে জাতীয় প্রতিষ্ঠান, এখানে এমন কোনো খাদ্য রান্না করা যাবে না বা পরিবেশন করা যাবে না যেটাতে মানুষের হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত তৈরি হয়। মানে এখানে আপনার হচ্ছে গরু মাংস রান্না করা যাবে না, এক। দুই হচ্ছে এখানে আছে দুরা বা কুচিয়া বা কাঁকড়া রান্না করা যাবে না। তারপর আছে শুয়োরের মাংস রান্না করা যাবে না, বুঝতে পেরেছেন? তারপর আছে আপনার আছে উট বা দুম্বার মাংস রান্না করা যাবে না, বুঝলেন না? এই জিনিসগুলো যদি হচ্ছে আমরা হচ্ছে রান্না বান্না যদি করি এবং হচ্ছে পরিবেশন করি বা কেউ খায়, তাহলে কি হবে, এই যে আমাদের ধর্মীয় এবং ভাষা যে কৃষ্টিগত যে পার্থক্য আছে, এই পার্থক্যটা আছে প্রকট হয়ে যাবে বা তখন একটা নেতিবাচক প্রভাব পড়বে, বুঝতে পারছেন? এই জন্য আছে এইসব জাতীয় প্রতিষ্ঠানে এগুলো রান্না করা যাবে না, মানে খাওয়াও যাবে না, বুঝলেন না? এখন আছে এটা হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে সিয়াম সাধনার মতো, বুঝতে পারছেন না? এবং হচ্ছে সংযত, নিজেকে সংযত রাখার মতো, বুঝলেন না? এই যে আমাদের যে একাদশ ইন্দ্রিয় রয়েছে, যে এই ইন্দ্রিয় গুলাকে হচ্ছে যদি আমরা হচ্ছে সংযম করতে না পারি, তাহলে হচ্ছে সৃষ্টিকর্তার সান্নিধ্যে আমরা হচ্ছে পৌঁছাতে পারবো না, বুঝতে পেরেছেন? এবং আপনাকে যে মানে মাংস যে খাইতেই হইবে তা কিন্তু নয়। আপনার শরীরে যদি হচ্ছে প্রোটিনের পরিমাণ, মানে আপনার শরীরে চাহিদার চেয়ে যদি বেশি হয়ে যায়, না, তাহলে কি হবে জানেন? আপনি রোগাক্রান্ত হয়ে যেতে পারেন। আর চাহিদার চেয়ে যদি আপনার কম হয়, তাতেও আপনি রোগাক্রান্ত হয়ে যান, বুঝতে পারছেন? এবং যখন আছে আপনার শরীরে প্রোটিনের যে চাহিদা রয়েছে, মাছ মাংসের যে চাহিদা রয়েছে, তার চেয়ে আপনি অধিক যদি খেয়ে ফেলেন, তাহলে দেখবেন যে আপনি রক্ত শূন্যতা রোগে ভুগবেন, যেটা হচ্ছে কৈশিকর, হয় না? রক্ত শূন্যতার একটা রোগ আছে না, মানে যেটাকে থ্যালাসামিয়া বলা হয়। হ্যাঁ, তাহলে থ্যালাসামিয়া রোগে মাংস খাইলেই বেশি যে মাংস খায়, এই যে তার রক্ত শূন্যতা রোগ আছে, বুঝতে পেরেছেন? মানে সে রক্ত শূন্যতা রোগে ভুগবে, মানে মাংস বেশি খেলে। এই জন্য হচ্ছে বাংলাদেশের মানুষের, বেশি মানুষের হচ্ছে রক্ত শূন্যতা রোগটা বেশি, মানে প্রায় হচ্ছে দেখা যায়, ঠিক আছে? কিন্তু আমরা তো পরিমিত আকারে হচ্ছে প্রোটিনের চাহিদা পূর্ণ করতে পারি না। দেখবেন যারা হচ্ছে আমাদের হচ্ছে বড় লোক, যাদের একটু আর্থিক অবস্থা সচ্ছল, মানে আর্থিক অবস্থা ভালো আছে, মানে তারাই হচ্ছে দেখবেন যে বেশি হচ্ছে রক্ত শূন্যতা রোগে বেশি ভোগে, বুঝতে পারছেন না? এবং হচ্ছে গরিব মানুষ কিন্তু রক্ত শূন্যতা রোগে ভোগে না, কারণ ওই মাছ মাংস ওরা বেশি খায়, বুঝছে না?
এই জন্য তাদের হচ্ছে রক্ত শূন্যতা রোগটা দেখা দেয়। তাই এই তথ্যটা কি আপনারা জানতেন না জানেন না আজকে প্রথম শুনলেন? হ্যাঁ, প্রথম শুনলেন। এই জন্য মাছ মাংস আছে পরিমিত পরিমাণে খাবেন, বুঝতে পেরেছেন? মানে বেশি পরিমাণে খেলে আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন, ঠিক আছে? তারপর আছে মানে শিক্ষাদান দক্ষতা উন্নয়নের জন্য এবং তা সময় মতো আধুনিকায়নের জন্য ধারাবাহিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করা। মানে প্রশিক্ষণ মানে গ্রহণ করা হচ্ছে খুবই ভালো। মানে প্রশিক্ষণের মাধ্যমে কি হয়, মানুষ হচ্ছে উজ্জীবিত হয়, মানে সঞ্জীবিত হয়। প্রতিটা প্রশিক্ষণ মানুষকে হচ্ছে মানে উজ্জীবিত করে বা পুনরুদ্ধার করে, মানে সঞ্জীবন করে, ঠিক আছে? মানে আগে আছে যারা হচ্ছে বেদে বেদে কি করতে হচ্ছে, কোনো মরা মানুষকে হচ্ছে জীবিত করা হয়, বুঝতে পারছেন না? বৈদিক যুগ যখন ছিল, মানে সেই জন্য হচ্ছে ওই যে বেদের হচ্ছে একটা মন্ত্র ব্যবহার করা হইতো, যেটা হচ্ছে আমরা হচ্ছে ইয়া বলা হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে একটা মন্ত্র আছে, আছে না? নাম শুনছেন? তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে হচ্ছে ব্যবহার করা হইতো, ওইটার সাথে আরো অনেক কিছু আছে। তা ওইটা হচ্ছে সঞ্জীবনী মন্ত্র, যেটা হচ্ছে লেখা আছে সবাই জানেন, ত্রাম্বকং যজামহি সুগন্ধি পুষ্টি বর্ধনম পূর্বকমিব বন্ধনম মৃত্যুর মাক্ষীয় মামিতাৎ। এইটা হচ্ছে মন্ত্র, বুঝতে পারছেন? এটা বেদের মন্ত্র। আর এটার মন্ত্রে হচ্ছে দেবতা হচ্ছে রুদ্র, মানে শিব ঠাকুর। আর আছে ঋষি হচ্ছেন বশিষ্ঠ। আর ছন্দ হচ্ছে আপনার ত্রিষ্টুপ ছন্দ, ঠিক আছে? আর শক্তি আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আর বীজ মন্ত্র আছে নম শিব। প্রত্যেকটা মন্ত্রের আছে 6টা অংশ আছে। আমাদের শরীরে যেমন আছে 6টা অংশ আছে, জানেন আমাদের শরীরে কয়টা অংশ জানেন? আমাদের শরীরে 6টা অংশ আছে। এই 6টা অংশকে বলা হয় ষড়াঙ্গ বলা হয়, মানে ষড়ঙ্গ, জানেন কি? মানে ষড়রিপু আপনি জানেন, এই কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য না, এটা। তা আমাদের শরীরে আছে 6টা অংশ আছে, এই জন্য শরীরটাকে ষড়াঙ্গ বলা হয়। সেই জন্য প্রত্যেকটা মন্ত্রের আছে 6টা করে অংশ আছে, বুঝতে পারছেন? মানে বেদের মন্ত্রে 6টা অংশ আছে, মানে দেবতার আছে, ঋষি আছে, ছন্দ আছে, বুঝলেন না? তারপর আছে ব্যাক ইয়া আছে, হুম, আহ, ওটা কি হচ্ছে কি আছে, ওটা আছে মানে চন্ড আছে, আর একটা আছে শালিন্ড আছে। আর সেই রকম আছে আমাদের শরীরের আছে 6টা অংশ আছে, মানে 6টা অংশ আছে। দেখেন আমরা হিসাব করে দেখেন, এই যে মাথা, হ্যাঁ, আর 2টা হাত, কটা গেল? 3টা, 3টা না? তারপর আছে 2টা পা, আর আছে কোমর, কয়টা অংশ হইলো? হ্যাঁ, বডিখানা যে এই 2টার মাঝখানে থাই গেল, এইটাকে বলা হয় ষড়াঙ্গ বলা হয়। মস্তক, এই যে মস্তক মাথার ভিতরে এই যে মুখ টুক সবকিছু আছে, এইটা পুরোটা মিলিয়ে মাথা বলা হয়। না না, পুরোটা মিলে মাথা। এই যে হাত 2টা, হাত 2টার কিন্তু কবজি এই পর্যন্ত আছে, আছে না? এই যে যদি হচ্ছে খাসি বা গরু যখন হচ্ছে কাটা হয়, যখন হচ্ছে খালি হাত খান খালি এখানে কাটি নেয়, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত পাঞ্জার সহ কাটে, কাটা হয় না? মুরগি যখন কাটা হয়, হয় না? কাটা হয় কিনা? তাহলে হয় কত দূর পর্যন্ত গেল? এই পর্যন্ত চলে যায় না, এই যে এইখান পর্যন্ত যায় না, এই পর্যন্ত তার কাটা হয়। গরু যখন হয় যে মনে করেন খাসি বা ইয়ে কাটে না, এইখানে চারা চোট দেয়, এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত চলে আসে না, মানে বডিটাও চলে আসি। এই জন্য হচ্ছে এই যে হাত 2টা, মস্তক হচ্ছে 3টে অঙ্গ হইলো না, আর পা 2টা, আর হচ্ছে কোমর, কয়টা হলো? 6টা অঙ্গ। তাহলে হচ্ছে মানুষের শরীরটাকে বলা ষড়াঙ্গ বলা হচ্ছে। এই মন্ত্রের হচ্ছে 6টা অংশ আছে সেজন্য। মানে আপনার আছে
আইনস্টাইন বলছে না, আইনস্টাইনের একটা হচ্ছে স্পিচ শুনছেন যে বিজ্ঞান ছাড়া ধর্ম ছাড়া না, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, আর ধর্ম ছাড়া বিজ্ঞান অসৎ। বুঝলেন? শুনছেন এইটা বাণী? মানে বিজ্ঞান ছাড়া ধর্ম অসৎ, ঠিক আছে? আর ধর্ম ছাড়া বিজ্ঞান অসৎ, মানে থাকেন এটা আছে মানে ধর্ম ছাড়া বিজ্ঞান মানে পঙ্গু একটা শব্দ আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ধর্ম ছাড়া বিজ্ঞান অসৎ, আর বিজ্ঞান ছাড়া ধর্ম পঙ্গু, একে অপরের পরিপূরক। যে হ্যাঁ, বিজ্ঞানী ওনার ভাষা উনি বলছেন, মানে আইনস্টাইনের এটা থিওরি যে উইদাউট মানে সায়েন্স ইজ ব্লাইন্ড, মানে রিলিজিয়াস ইজ ব্লাইন্ড উইদাউট সায়েন্স, আর সায়েন্স ইজ ল্যাম্প উইদাউট রিলিজিয়ন। ইংলিশটা হ্যাঁ, সেটা অন্ধ না। তাহলে হচ্ছে যে কোনো বই হচ্ছে আছে। তাহলে আজকে মানে এই শব্দ এটাও জানতেন না নাকি? নেটে সার্চ করলেন এখন? হ্যাঁ, কম বেশি আছে। তাহলে সেই জন্য আছে মানে বিজ্ঞান ধর্মের ভিতরে আছে বিজ্ঞান হচ্ছে লুকায়িত অবস্থায় আছে, সেটা হচ্ছে কল্প কাহিনীর মাধ্যমে। যেমন আছে যে আমাদের হচ্ছে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিল না, তখন কিন্তু মানুষ হচ্ছে চাঁদের দেশে যায় না, গিয়েছিল? বলছে যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কি কবিতা লিখছেন না? হ্যাঁ, তারপরে কিন্তু চাঁদ আবিষ্কার হয়েছে, মানে চাঁদের দেশে তারপরে গেছে মামার দেশে। তাহলে ছোট ছোট তাহলে কবি কল্পনা করেছেন যে ওই দেশে একদিন না তো একদিন যাওয়া যায়, ঠিক আছে? যেমন হচ্ছে শিশুরা হচ্ছে মামার বাড়ি যায়, যায় না? যায় কিনা? তাহলে হচ্ছে মানুষও একদিন হচ্ছে মামার বাড়ি যাইতে পারে। তাহলে এটা কল্পনায় আছে প্রকাশ করা হয়েছে। তারপরে আছে যে নিজেদের শিক্ষাদানের পারদর্শিতা এবং শিক্ষার্থীদের যোগ্যতা অর্জন উন্নয়নের জন্য সক্রিয়ভাবে চিন্তা ভাবনা থাকা। তারপর আছে শিক্ষাদানে পারদর্শিতা অর্জনের জন্য সহকর্মী এবং পেশাজীবীদের পরামর্শ ইতিবাচকভাবে গ্রহণ করা। পেশাজীবী যারা আছে তাদের আছে ইতিবাচকভাবে গ্রহণ করা। যেমন হচ্ছে যদি আপনি হচ্ছে আইসিটি শিখতে চান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর তথ্য যোগাযোগ প্রযুক্তির হচ্ছে পেশাজীবী কিন্তু আমি না, আরো যারা আছে তারা, মানে যারা হচ্ছে আইসিটি রিলেটেড আছে, যাদের আইসিটি ডিগ্রি আছে, তারা হচ্ছে পেশাজীবী। আর যেমন আছে আপনাদের শরীরচর্চা আছে, যে শরীরচর্চা যিনি শরীরচর্চা যে ইনস্ট্রাক্টর আছেন, তাহলে উনি হচ্ছে ওইখানকার পেশাজীবী। তারা হচ্ছে যিনি হচ্ছে মানে আপনার বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞানের প্রশিক্ষক, উনি কিন্তু বিজ্ঞানের হচ্ছে পেশাজীবী, পেশাজীবী কিনা? আর আছে আমাদের যারা আছে মাকার আছে ইনস্ট্রাক্টর যারা সাধারণ রয়েছে, ওরা কিন্তু পেশাজীবীর ভিতরে পড়ে না, ওরা হচ্ছে গোলালুর মতো মনে, বুঝলো না? মানে সকল তরকারিতে হচ্ছে কেটে দিলে হচ্ছে স্বাদ করবে, বুঝতে পেরেছেন? তাহলে পেশাজীবী লোকের হচ্ছে আপনাকে অবশ্যই পরামর্শ গ্রহণ করতে হবে, কারণ হচ্ছে উনি ওই কাজটা হচ্ছে খুবই সুচারুভাবে করতে পারে। এবং হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক ভাবে যতক্ষণ না পর্যন্ত একজন লোক ওই কাজটা করতে না পারে ততক্ষণ পর্যন্ত তাকে সার্টিফিকেট প্রদান করা হয় না, কি হয়? কিন্তু আমরা হচ্ছে বাংলাদেশ মানে শিক্ষক না শিক্ষক হচ্ছে করলে মানুষের কাছে সার্টিফিকেট দেওয়া হয়, মানে যোগ্যতা থাক না থাক। আমরা আন্তর্জাতিক ভাবে বা বিশ্বজনীন ভাবে মানে যার যে যোগ্যতা নাই তাকে সেই সার্টিফিকেট দেওয়া ঠিক না। যেমন শিক্ষকের পেশাগত মূল্যবোধ অর্জনে পারদর্শী শিক্ষক পরে যে প্রত্যেক শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর সাথে ইতিবাচকভাবে মেলামেশা করেন এবং প্রত্যেক শিক্ষার্থী সম্পর্কে উচ্চাসা পোষণ করেন। যে প্রত্যেক
শিক্ষক শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন এবং সে জ্ঞান শিক্ষণের সাথে সম্পর্কিত থাকেন। দেখবেন আছে আমি আপনাদের সাথে মিশি বা না মিশি, আপনারা আছে দেখবেন যে আমি নারী নক্ষত্র সবকিছু আমার আছে জানা হয়ে যাবে, যে আপনার সম্পর্কে আমি এত কিছু তথ্য জানি যে আপনারা হচ্ছে কিছু জানেন, যে স্যার আছে কিভাবে এইসব জিনিস জানেন। বুঝতে পেরেছেন? সেই জন্য হচ্ছে এই পিটিআই জগতে আমি গাইবান্ধা পিটিআই চাকরি করছি, এ নীলফামারীতে করতেছি। মানে সেই জন্য হচ্ছে কোনো প্রশিক্ষণার্থী এখন পর্যন্ত যে জগদীশ স্যার খারাপ, মানে এই শব্দটা এখন পর্যন্ত কেউ আছে উচ্চারণ করতে পারে নাই বা করে নাই। বুঝতে পেরেছেন? মানে এখন পর্যন্ত কেউ হচ্ছে পারে নাই। এখন আপনারা যদি হচ্ছে করেন সেটা বিষয় আলাদা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই জন্য হচ্ছে প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন এবং সে জ্ঞান শিক্ষণের সাথে সম্পর্কিত করে থাকেন। মানে প্রত্যেকের হচ্ছে মানে কে কিভাবে শেখে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে, জেনে তাকে আছে সেইভাবে শেখাইতে হবে। তারপর আছে সামাজিক, কৃষ্টিগত, লৈঙ্গিক, ধর্মীয়, জাতীয়, ভাষাগত ও আর্থিক অবস্থা নির্বিশেষে সকল শিক্ষক সকল শিশুর প্রতি বৈষম্যহীন আচরণ করে। এইটা আছে আমি হচ্ছে কালকে বলছিলাম যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ গবি হস্তিনী সুনিশ্চৈক সপাকেশা পণ্ডিতা সম দস্যিন। ঠিক আছে? মানে তারা হচ্ছে উঁচু নিচু, মানে কারো প্রতি সে হচ্ছে কোনো বৈষম্য প্রদর্শন করবে না, সবাইকে হচ্ছে সমান দৃষ্টিতে হচ্ছে দেখবে এবং হচ্ছে হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্ন হইবে, মানে তার হচ্ছে জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি হবেন তিনি, তিনিই হচ্ছে শিক্ষক হইতে পারিবেন। তার পাশে প্রশিক্ষণ সহ শিক্ষকদের পেশা উন্নয়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে পরিপূর্ণভাবে সচেতন থাকেন। আহ, তারপর বিভিন্ন জার্নাল ও পত্রিকা লেখার মাধ্যমে শিক্ষকের পেশা সম্পর্কে চিন্তা ভাবনা উন্মেষ ঘটান, যা প্রভাব প্রত্যক্ষভাবে প্রণীত পাঠ পরিকল্পনাতেও থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আছে প্রত্যেক শিক্ষকের আছে বিভিন্ন পত্রিকা বা জার্নালে লেখার অভ্যাস করতে হবে। সেই জন্য আছে আপনাদের পিটিআইতে আছে কি আছে, আপনার আছে ম্যাগাজিন, মানে ম্যাগাজিন আছে প্রত্যেকবারে একটা করে ম্যাগাজিন তৈরি করা হয় এবং হচ্ছে দেওয়ালিকা প্রকাশ করা হয়। এবং হচ্ছে যখন আপনার হচ্ছে আমাদের হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন হয় না জাতীয় ভাবে, মানে জাতীয় ভাবে হচ্ছে শিক্ষা পদক পুরস্কার দেওয়া হয় না, তাহলে শিক্ষা পদক পুরস্কারে যখন দেখবেন হচ্ছে যার হচ্ছে যত বেশি লেখা আছে, মানে এই লেখার জন্য হচ্ছে নাম্বারিং আছে, মানে ঘর আছে, যে আপনার সার্টিফিকেট মানে শিক্ষকতা যোগ্যতার জন্য নাম্বার আছে, তারপর আছে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করেন তার উপর নাম্বার আছে, তারপর আছে আপনার সাহিত্য সংস্কৃতির উপর নাম্বার আছে, তারপর আছে আপনি বিভিন্ন ধরনের লেখা সৃজনশীল লেখা বা পত্র পত্রিকায় লেখেন কিনা তার লেখা আছে, গল্পের বই না বিভিন্ন পুস্তক আছে প্রকাশ করেন কিনা তার উপর লেখা ইয়ে আছে, নাম্বার আছে। দেখবেন যে যার আছে সবগুলো আছে, দেখা যাচ্ছে যে তার আছে কোনো প্রকাশনা নাই, তাহলে প্রকাশনার নাম্বারটা সে পাবে না, তখন তাকে ওইখানে সে পিছিয়ে চলে আসবে। তারপর আছে শিক্ষক যে কোনো ইতিবাচক ফিডব্যাক গ্রহণ করে সে অনুসারে কাজ করে থাকেন। সেই জন্য আপনাদের লেখালেখির অভ্যাস আপনারা করবেন। বুঝতে পারছেন? বিভিন্ন পত্রিকায় লেখিবেন, কলাম লিখবেন, ইয়া লিখবেন। ঠিক আছে? এভাবে আপনার লিখলে হচ্ছে আপনার ভবিষ্যৎ জীবনে। এইটা তো আমি কালকে আপনাদের দেখাইছিলাম না, তার পেশাগত সম্পর্ক দেখেন। এই জন্য হচ্ছে আমিও হচ্ছে কিছু লিখছি তো, আমি হচ্ছে শ্রীমদ ভগবত গীতা দেখি আমার আছে কিনা দেখি। এই যে বইটা আছে যেটা হচ্ছে আমার হচ্ছে আমি লিখছি,
এই বইটার হচ্ছে আমার হচ্ছে পেটেন্ট আছে। এই যে বইটার হচ্ছে আমার হচ্ছে পেটেন্ট নেওয়া আছে, বুঝছে না? দেখা যাচ্ছে? দেখা যায়? তাহলে এইটা বইটা আমার হচ্ছে এই যে বারকোড স্ক্যান করলে হচ্ছে আমার হচ্ছে আমার নাম ঠিকানা গুলো দেখা, মানে অনলাইনে। মানে এই হচ্ছে আপনার হচ্ছে লিখতে হবে। আমি হচ্ছে যে যেহেতু লেখালেখি যদি করা লাগে, একটা ভালো জিনিসই লিখি, বুঝতে পেরেছেন? আমি হচ্ছে সেই জন্য হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতার হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ লিখছি। হ্যাঁ, আর হচ্ছে এটা আছে মনে হয় আনন্দ পাবলিশার যে আছে এইখান থেকে প্রকাশিত মানে করা হচ্ছে। মানে এই জন্য লেখালেখির অভ্যাস আপনি করবেন। মানে লেখালেখি যখন অভ্যাস করবেন তখন আপনি নিজেকে হচ্ছে এই যে সুব্রত, মানে এইখানে আছে এই যে উচ্চারণ করা আছে নিয়মগুলো আছে এখানে আমার হচ্ছে বলে দেওয়া আছে। হ্যাঁ, মানে আমার বইটা পুরোপুরি প্রকাশ হয়নি তো, আমি আছে 3টা বই ওদের কাছে ইয়া করে নিয়েছি, বানাই নিয়েছি, মানে দামি বই হিসেবে। তা আমার হচ্ছে মানে 3টা বই বানাই নিতে 3000 টাকা খরচ করছে, ঠিক আছে? বই 3টা আমার কাছে আছে। এখন আপনি যদি আমার কাছে 1000 টাকা দেন তাহলে আমি আপনাকে একটা বই দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি একটা বই পড়তে পারেন। আর যখন বের হবে তখন হচ্ছে দাম কমবে। আমার এই যে আহ ওরা ফেব্রুয়ারি মাসে হচ্ছে বের করতে চেয়েছে, মানে ওই 5ই আগস্ট হয়ে যাওয়ার কারণেই অনেকে তো হচ্ছে ব্যবসা বাণিজ্য হচ্ছে ইয়ে হয়ে গেছে, লস হয়ে গেছে। আর মানে আমাদের হচ্ছে বাংলাদেশের মানে যখনই কোনো গোলযোগ হয় তখন হচ্ছে কি হয়, মানে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে হিন্দুরা হচ্ছে আতঙ্কিত অবস্থায় থাকে। আর এই সময় আছে কিছু আছে লুণ্ঠনকারী বা আততায়ী কিছু ব্যক্তি আছে, এই হচ্ছে সুযোগ সন্ধানী হিসেবে থাকে। তাদের আমার হচ্ছে কি হয়, আমাদের যে ধর্মীয় যে প্রকাশনা আছে ইয়ে আছে এগুলো হচ্ছে কি হয়, ব্যাহত হয়, বুঝলেন না? মানে তারপর থেকে দেখবেন আছে এবার হচ্ছে কান্তজির মেলা হয়েছে না, কান্তজি যে হচ্ছে আপনার হচ্ছে বইয়ের স্টলে বসে নাকি, যে ধর্মীয় পুস্তক যে বিক্রি টিক্রি হয়, মানে এই যে আনন্দ পাবলিশার্স এদের হচ্ছে মনে করেন এইখানে হচ্ছে মানে 1-1.5 লাখ টাকা 2-3 লাখ মানে 5 লাখ টাকার মতো ব্যবসা হয়। তাহলে এখানে হচ্ছে ওনাদের বইয়ে প্রকাশ হয়নি। যদি হচ্ছে এই যে ইউ যদি থাকে, আছে না, তাহলে হচ্ছে নিয় বা ন উচ্চারণ হয়। যেমন হচ্ছে চিতর করে ইউ যদি থাকে ন বা ন উচ্চারণ, আর যদি হচ্ছে অন্তস্থ যদি থাকে তাহলে ইও বা ই অ উচ্চারণ হয়। মানে স যদি থাকে তাহলে হচ্ছে আপনার স উচ্চারণ হয়। তারপর হচ্ছে স এবং স থাকলে স উচ্চারণ হয়। ন থাকলে যদি ম থাকে তাহলে ম এবং অ উচ্চারণ হয়। তারপর হচ্ছে দ থাকলে দ এবং অ উচ্চারণ হয়। যে অনেক স্বর যদি থাকে তাহলে হচ্ছে ন অথবা ম উচ্চারণ হয়। তাহলে হচ্ছে যদি হচ্ছে অনেক স্বরটা যদি হচ্ছে শব্দের মাঝখানে থাকে তাহলে ন উচ্চারণ হবে। আর শব্দের যদি শেষে যদি থাকে তাহলে হচ্ছে ম উচ্চারণ হবে, বুঝতে পারছেন? যেমন হচ্ছে একটা মন্ত্র আমরা হচ্ছে সবসময় পড়ি না, যে সর্বধর্ম পরিত্যাজ্যম মামেকং শরণং ভজ, অহং তহম। মাইকার মা অনেক শব্দ আছে কিন্তু বলা হয় মাম, মানে অনেক শব্দ থাকলে ম উচ্চারণ হবে, সেজন্য মাম। অহং তো মাম মানে হচ্ছে আমার, ঠিক আছে? আর শুধু এখানে মা মানে হচ্ছে না, মাইকারে মা যদি থাকে না তাহলে হচ্ছে না উচ্চারণ হয়, মানে অর্থ আছে না, মা শব্দের অর্থ হচ্ছে না। তাহলে এইরকম করে আছে আপনার কাছে
মানে এই বিষয়টাও হচ্ছে আমি যে আলোচনা করছি এটাও কিন্তু আমাদের হচ্ছে শিক্ষার একটা অংশ। এখন হচ্ছে এই যে গীতাটা যে আছে আমাদের তো জাতীয় সমাবেশ যখন হয়, দৈনিক সমাবেশ যখন হয়, তখন তো এটা হচ্ছে আমাদের কার্যক্রম সম্পাদন করতে হয়, হয় না? তাহলে আপনিও যদি হচ্ছে হিন্দু হই বা মুসলমান হই, আপনি যদি বিষয়টা জানেন তাহলে হয় মন্ত্রটা সঠিক উচ্চারণ করতে কিনা আপনি জানতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে কি হচ্ছে কারেক্টর হিসেবে কাজ করবেন, মানে সংশোধনকারী হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, যেমন আপনাদের আছে অনেকগুলো সূরা আমি শুনে শুনে আছে বুঝতে পারি যে এ সঠিক উচ্চারণ করতেছে না ভুল উচ্চারণ করে না। যেন অনেকে শেষে আছে মালিক ইয়াদ্দিন, ইয়মুদ্দিন, না, তাহলে আছে ও আছে সঠিক উচ্চারণটা করে না, বুঝলে না? তারপর আছে পেশাগত সম্পর্ক। তাহলে পেশাগত সম্পর্কটা আছে মানুষের অস্থায়ী সম্পর্ক, বুঝতে পেরেছেন? প্রত্যেক মানুষের আছে পেশাগত সম্পর্ক আছে অস্থায়ী সম্পর্ক। যে শিক্ষকতা পেশায় শিক্ষার্থীর আচরণিক উন্নয়নে শিক্ষকের সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গের সাথে যে অস্থায়ী সম্পর্ক তাকে বলা হয় পেশাগত সম্পর্ক বলা হয়। পেশাগত সম্পর্কটা চিরস্থায়ী সম্পর্ক নয়, বুঝতে পেরেছেন? মানে পেশাগত সম্পর্কটা হচ্ছে অস্থায়ী সম্পর্ক। তাহলে এইটা হচ্ছে আপনি মনে রাখবেন, আপনার আছে কোনো কলিগ আপনার কিন্তু বন্ধু নয়, বুঝতে পেরেছেন? আর কলিগ কখনো আছে মানে আপনার কখনো বন্ধু হইতে পারে না। তাহলে হচ্ছে কলিগকে অনেক সময় আছে আপনার জীবনের আছে কিছু গোপন বিষয় কখনো শেয়ার করবেন না। মানে আপনার আছে যে দুর্বল যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো হচ্ছে কখনো আপনি তাহাকে বলিবেন না। আপনার যত আছে সবল দিক রয়েছে, ঠিক আছে, এই সবল দিকগুলোই আছে তাকে আছে শুধু বলিবেন। তারপর আছে আমাদের আছে কি কি, হ্যাঁ, লেখনের পর আছে আপনার হচ্ছে যে কোনো প্রকাশনীর সাথে যোগাযোগ করতে হবে। তাহলে ওই প্রকাশনী হচ্ছে আপনার আছে বইয়ের আছে প্যাটেন্টের জন্য আছে আবেদন দিবে, উনি ইয়ে করবে, বুঝলেন না? এখন আছে আমাদের তো রংপুর থেকেও হচ্ছে বই প্রকাশ হয়, ঠিক আছে, রংপুর থেকে হয় দিনাজপুর থেকেও হয়। হ্যাঁ, হ্যাঁ, রংপুরের প্রকাশ হয় কিন্তু এসে এদের হচ্ছে কি হয় বাইন্ডিংটা ভালো হয় না, বুঝছো না? মানে বাইন্ডিং ভালো হয় না। মানে ঢাকা থেকে করলে তাদের হচ্ছে বাইন্ডিংটা খুবই ভালো। তারা এই যে এখানে সম্পর্ক গুলো আছে যে মানে শিক্ষার্থীর আচরণিক দিক, মানে কোন কোন আচরণিক দিক থাকতে পারে, যে বুদ্ধিভিত্তিক আবেগীয় এবং মনোপেশী শিখন সম্পর্কিত আচরণ, সামাজিক আচরণ, মনোসামাজিক আচরণ। শিক্ষার্থী কেন্দ্রিক সমস্যা আছে শিক্ষার্থীর আচরণিক দিকের সমস্যা। আর শিক্ষার্থীর সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ যেমন মা, না বাবা মা, তারপর আছে অভিভাবক, প্রতিবেশী, বন্ধু, খেলার সাথী, অন্যান্য। তাহলে সম্পর্ক স্থাপনের হচ্ছে যৌক্তিকতা, মানে কি কারণে আমরা আছে কেন তাদের সাথে সম্পর্ক রাখি। যে কোনো পেশায় কর্মরত একজন কর্মীর বিভিন্ন অংশীজনের সাথে বা স্টেক হোল্ডার আমরা বলি সাথে সম্পর্ক স্থাপন খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রত্যেক পেশায় পেশাগত সম্পর্ক স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকতা পেশাতেও এই সম্পর্ক স্থাপন অত্যন্ত প্রয়োজনীয়। পেশাগত সম্পর্ক ব্যতীত শিক্ষার্থীর সকল আচরণের পূর্ণ বিকাশ সম্ভব নয়। শুধু আছে বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীরা সকল আচরণ বিকশিত হয় না, নাকি? বিদ্যালয় পরিবেশে সকল আচরণ পরিবেশিত হয় কারণ সে তাদের বাবা মার সাথে আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, আত্মীয় সবার সাথে কিন্তু সময় পার করে, তাতেও তাদের আচরণ হচ্ছে পরিবর্তন হয়। শিক্ষার্থীর আচরণ উন্নয়নে যেমন আছে পরিবার, বিদ্যালয়, কমিউনিটি সহ সমাজীকরণের নানা উপাদান ও পরিবেশ জড়িত। এই জিনিসটাই হচ্ছে আপনারা পাবেন যে বেনফেন বেনার, বেনফেন বেনারের একটা হচ্ছে তত্ত্ব আছে বাস্তু সংস্থান তত্ত্ব। আপনাদের শেখানোর পদ্ধতি কৌশল আছে না, ওইখানে পাবেন যে বেনফেন বেনারের বাস্তু সংস্কারের তত্ত্ব। ওইখানে আছে মানে শিশু আছে কোন কোন পরিবেশে আপনার শেখে, বুঝলেন না? বয়স আছে প্রথমে আছে পরিবার,
তারপরে খেলার সাথী, ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে সমাজ, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগ আছে, যে মানে ক্রিটিক্যাল একটা অবস্থা, যে সেখান থেকেও তারা কিন্তু শেখে। তাই ওইখানে আছে আপনার হচ্ছে মেনফিন ব্যানারের হচ্ছে একটা আছে সাইকেল দেওয়া আছে, সাইকেলটা আছে যখন দেখবেন তখন ওই জিনিসটা এখানে উল্লেখ করা আছে কিছুটা হইল। যেমন আছে পরিবার, বিদ্যালয়, কমিউনিটি সহ, মানে কমিউনিটি হচ্ছে আপনার হচ্ছে 3 নম্বর স্টেজ। প্রথমে আছে পরিবার, তারপর দ্বিতীয় হচ্ছে খেলার সাথী, তৃতীয় হচ্ছে কমিউনিটি, ঠিক আছে, আর মানে চতুর্থ হচ্ছে আপনার হচ্ছে বিদ্যালয়, আর পঞ্চমে আছে আপনার যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের অ্যাটমসফিয়ার বা পরিবেশ পরিস্থিতি জড়িত বিভিন্ন ব্যক্তি, যেমন হচ্ছে বিদ্যালয় প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী, আহ এই যে শ্রেণী সাথী, খেলার সাথী, বিদ্যালয়ের অন্যান্য কর্মচারী, বাবা মা, অভিভাবক, প্রতিবেশী, এসএমসির প্রতিনিধি, উন্নয়ন কর্মী, এবং অনুষ্ঠান যেমন অভিভাবক, উম, মা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রতিযোগিতা শিক্ষার্থী শিক্ষণ আচরণ উন্নয়নে বিভিন্নভাবে প্রভাবিত করে। বিদ্যালয়ের শিক্ষকগণকে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং এসব সামাজিক কর্মকাণ্ডে নানাভাবে মিথস্ক্রিয়া করতে হয়, যা তাদের পেশাগত মূল্যবোধ ও পেশাগত নীতিমালা অনুসরণ করে সম্পর্ক স্থাপন করতে হয়। পেশাগত সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে পেশাদার প্রতিনিধি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীর উন্নয়নের সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গের সাথে একটি দায়িত্ব বন্ধনের সম্পর্ক সৃষ্টি হয়। এই সম্পর্ক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিদ্যালয় উন্নয়নে সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে, যা টেকসই হয়। শিক্ষকের এই সম্পর্ক উন্নয়নের দক্ষতা বিদ্যালয়ের সকল অংশীজনকে বিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে একটি বিশেষ অনুভূতি সৃষ্টি করে, যা আমরা অনুভূতির বা উই ফিলিংস বলা হয়। মানে সম্পর্ক স্থাপনের হচ্ছে কৌশলগুলা কিভাবে আমরা সম্পর্ক স্থাপন করি, যে এটা হচ্ছে আমাদের মানে অনেকগুলো জিনিস এখানে জানা আছে। তারপর হচ্ছে একবার শুনলে হচ্ছে আপনাদের মনে থাকবে যে বিদ্যালয়ের যে প্রথম দিনে শিক্ষার্থী সাদরে গ্রহণ এবং বিদ্যালয়ের পরিবেশ ও অন্যান্য কার্যক্রমের সাথে পরিচিতি করানো। যে কাজটা হচ্ছে আমরা হচ্ছে আপনারা যখন হচ্ছে প্রথম দিন যখন আসেন তখন আমরা আপনাদের সবাইকে হচ্ছে ফুল দিয়ে বরণ করছি না, ঠিক আছে, ফুল দিয়ে বরণ করা হয়েছে কিনা, সেটা হচ্ছে আপনাদের হচ্ছে সাদরে গ্রহণ করা হয়েছে। সেরকম আছে আপনাদের শিক্ষার্থীরা আপনারা সাদরে গ্রহণ করবেন। প্রথম যেদিন আছে তখন তাদেরকে ফুল দিয়ে বরণ করবেন। মানে যারাই আছে প্রথম আছে আপনার পঞ্চম শ্রেণী হতে পারে, চতুর্থ শ্রেণী হতে, তৃতীয় শ্রেণী হতে পারে, প্রাথমিক হতে পারে, ভর্তি হয় না, যারা নতুন বিদ্যালয়ে আগমন করবে তাদেরকে হচ্ছে ফুল দেওয়া হচ্ছে বরণ করে নেবে। তাহলে তাদের আছে কি একটা পজিটিভ একটা ধারণা তৈরি হবে। এবং শিক্ষার্থীর নাম জানা এবং নাম ধরে ডাকা, এই যে নাম জানা এবং নাম ধরে ডাকা, এটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। যে শিক্ষার্থীর আগ্রহ, শখ ও প্রত্যাশা জানা এবং প্রোফাইল রেকর্ডে সংরক্ষণ করা। যেমন মনে নাম ধরে যদি ডাকি তাহলে অনেকের হচ্ছে সন্তুষ্ট হয় এবং একবারে রেসপন্সটা পাওয়া যায়। না, না হলে হচ্ছে তবে যে মনে করেন বলতে যেতে যে আমি হচ্ছে জয়নুদ্দিনের যদি নাম না জানি, না মাঝে এমনি তাবির এর যদি নাম না জানি, ইবে তাবির আল আহসানের যদি নাম না জানি, ইনসান, ঠিক আছে, যদি নাম জানি, এই যে জালালের যদি নাম না জানি, না তাহলে আছে কি, হ্যাঁ নাম না জানি তাহলে আমি কি করে দেখাবো, বুঝে ওই স্যার, ওই স্যার, না 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 ওই ম্যাডাম, ওই ম্যাডাম, না তাহলে আছে আমি যে কোন ম্যাডামও ডাকতেছি, আর আমি যে এই শব্দটা যে ব্যবহার করতেছি এই শব্দটা কিন্তু খারাপ শোনাচ্ছে, না এটা হচ্ছে আমার শিখানোর ভাষা নয়। ভাষা কি মানে উনি মন খারাপ করতে পারে যে এই লোক হচ্ছে এখনো আমার নামটাই জানে না। সেই জন্য যারা হচ্ছে রাজনীতি ব্যক্তিবর্গ আছে না, দেখবেন যে রাজনীতি ব্যক্তিবর্গ আছে মানুষের নাম মুখস্থ করাটাই তাদের হচ্ছে রাজনীতি, বুঝতে পেরেছেন, মানে যাদের হচ্ছে নাম মুখস্থ থাকিবে না তাই যেন জীবনে আজ রাজনীতির নামে না, সেই জন্য রাজনীতি না করে। সেজন্য যে রাজনীতি ব্যক্তিবর্গ হলো কি করছে, মানুষের নাম মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য কি করে, যখন একজন নতুন ব্যক্তিকে সাথে নিয়ে যাওয়া হয়
তার সাথে পরিচয় বিভিন্ন কাজে, না যে বলা হইলো যে মানে কচুকাটা থেকে তাকে নিয়ে আসা হয়েছে। কচুকাটা হচ্ছে মনে করেন ওই যে জয়নুদ্দিনে নিয়ে গেছে, না জয়নুদ্দিন নিয়ে গেছে হচ্ছে বিনায়ক নিয়ে গেছে, মানে বিনয় কৃষ্ণকে নিয়ে গেছে। তাহলে জয়নুদ্দিন হচ্ছে হচ্ছে বিনয় কৃষ্ণকে মাঝে এখন হচ্ছে বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন, না প্রধান উপদেষ্টার কাছে নিয়ে গেছে। তাহলে প্রধান উপদেষ্টা আছে যখন আছে মানে জয়নুদ্দিন আছে বিনয় কৃষ্ণকে আছে পরিচয় করে দিল প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টা কি করবে জানেন? মানে কৌশলটা অবলম্বন করবে কি, বলবে যে জয়নুদ্দিন ওই বিনয় কৃষ্ণ সহ তুমি কখন আস, যে বিনয় কৃষ্ণ সহ তুমি কখন আস। তারপর কিছুক্ষণ পরে আবার আছে, নামটা মনে আছে না নাই, ঠিক আছে, একটা পিয়ন যখন ওদের অফিসে আসলো তখন বলছি জয়নুদ্দিন হয়েছে কি বিনয় কৃষ্ণকে কি নাস্তা খাইছো, না খাইলে এই হাবিব এই যে বিনয় কৃষ্ণকে আর জৈনুদ্দিনকে আছে ইয়া দাও তো, নাস্তা দাও, এটা চা দাও, যে ওরা আসছে চা দাও। হুম, তারপরে আবার কিছুক্ষণ পরে যখন যে জৈনুদ্দিন আর বিনয় কৃষ্ণ আমার কাছে ওইদিকে অন্য কাজ করেছে, না যে তোমরা কি কাজে আসছো বাবা, না বা ভাই বলবি, ঠিক আছে, কি যেহেতু সম্পর্ক সেরকম, যে তুমি হচ্ছে বিনয় কৃষ্ণকে কি কাজে নিয়ে আসছো, আর তোমাদের আছে কি তোমাদের সমস্যাগুলো বল। তাহলে এইভাবে সে কি করলো, আপনার যে নামটা যে আছে হয় হচ্ছে 5 থেকে 7 বার হচ্ছে উচ্চারণ করে নিল, নিয়ে হচ্ছে সে হচ্ছে মেমোরিতে ফিট করে নিল, নিয়ে হচ্ছে দেখেন আপনার এই যে জয়নুদ্দিনের হচ্ছে এলাকায় আসছে, ওইখানে বিনয় কৃষ্ণ হচ্ছে উপস্থিত, আর কাজটা করে দিছে যেহেতু, তাহলে বিনয় কৃষ্ণ হচ্ছে বলছে না উনি যেহেতু আসছে আমার ওইখানে যাইতেই হবে, না উপস্থিত হয়েছে। বলছে কি বিনয় কৃষ্ণ কি তোমার হচ্ছে সমস্যার সমাধান হয়ে কেমন লাগছে, তোমার তো আর এখন দেখা নাই, কি তেমন বলছে স্যার আমি তো আসছি স্যার, আই আপনার কথা শুনেই তো আমি চলে আসলাম, না অনেক কাজ ছিল তারপর আসছি। তাহলে এই দেখেন আছে মানে ওইখানে আছে আপনার 6 মাস আগে বা 1 বছর আগে কিন্তু ঘটনাটা ঘটেছে, 1 বছর পরেও হচ্ছে সে হচ্ছে বিনয় কৃষ্ণ নাম আর জয়নুলের নাম বলতে পারতেছে, কি না এই যে বলতে পারার কারণে কি হইলো, আপনি কিন্তু আর ওই যে নামটা যে বলতে পারেন এই কারণেই আছে মানে ভোট হয় বা যে কোনো জিনিস যদি হয় তাহলে আমি আছে ওই প্রধান উপদেষ্টা ছাড়া কাপড় ভোট দিব, ঠিক আছে, উনি আমার নাম জানে, আমাকে আমার ভালো করেছেন, ঠিক আছে, আমার কাজ কি নামে চেনে আমার, ঠিক আছে, আর আমি অন্য লোক কেন ভোট দেব, আর ওই কি আমাকে চেনে, আমাকে আমি ভোট দেব, বুঝতে পারছেন। তাহলে এই জন্য আছে নাম হচ্ছে জানাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন। সেই জন্য আপনাদের হচ্ছে বিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে মানে সবার নাম হচ্ছে আপনি মনে রাখার চেষ্টা করুন, আপনার তো কামই এরকম, না মনে করেন আপনি যদি একটা বইয়ের আছে কবিতা মুখস্থ করতে পারেন, না তাহলে ওই কয়েকটা শিক্ষার্থীর আছে গণখাতা কয়টা শিক্ষার্থীর আপনি নাম মুখস্থ করে পাবেন না, মনে থুতে পারবেন না, এটা কোনো ব্যাপার হইল কি, তাহলে এই কাজটা আপনারা করবেন। তারপর আছে শিক্ষার্থীরা এই যে ওই জিনিসটা যদি জানেন তাহলে পরে যেটা আছে পরেরটা আপনার আপনার আপনি হবে, যে শিক্ষার্থীর আগ্রহ শখ প্রত্যাশা জানা এবং প্রোফাইল রেকর্ড সংরক্ষণ করা, তার নাম যে আপনি জানেছেন তাহলে তার সাথে তার বাবা মার নাম ইয়ের নাম এগুলো হচ্ছে আপনি সংরক্ষণ করতে পারবেন না। তারপর শিক্ষার্থীর বিভিন্ন ক্ষেত্রভিত্তিক আচরণ পর্যবেক্ষণ করা এবং রেকর্ড সংরক্ষণ করা। তারপর আছে শিক্ষার্থীর আচরণিক বিষয়ে শিক্ষার্থীর পিতামাতা অভিভাবকের নিকট পজিটিভ ধারণা দেওয়া। তা শিক্ষার্থী শিক্ষকের নিকট স্বতন্ত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুভূতি ও আবেগ প্রকাশ করা। শিক্ষার্থীর নিকট শিক্ষক অন্তত সহজ ও বন্ধু নিরাপদ ভয়হীন ও পক্ষপাতহীন এবং সব কথা বলা যায় এমন আবেগ প্রকাশ করা। যে আপনি হয়তো শিক্ষার্থীর সাথে যদি সম্পর্ক ভালো হন, ভালো যদি সম্পর্ক হয়, আর রাস্তার আস্তে আস্তে যদি হয়তো প্রস্রাবও করে থাকে যে ম্যাডাম আমি আস্তে আস্তে রাস্তায় প্রস্রাব করছি, সেইটাও আপনার আসি বলবে, কি এবং হচ্ছে কেউ যদি তাকে ডিস্টার্ব দেয় সেটাও আসে আপনাকে বলবে, মানে সকল বিষয় আপনার হচ্ছে শেয়ার করবে, বুঝতে পেরেছেন। তারপর আছে শিক্ষার্থী ও অভিভাবকের বক্তব্য
কোনো সমস্যা ধৈর্য সহকারে শ্রবণ করার ক্ষমতা প্রকাশ, সহিষ্ণু সহানুভূতিশীল অনুভূতি প্রকাশ ও প্রয়োগ করা। এবং শিক্ষার্থী এবং অভিভাবকের আচরণ দিয়ে কোনো নিন্দাসূচক মন্তব্য, বিষয়সুলভ দৃষ্টিভঙ্গি পোষণ না করা। এখানে আমার অনেকগুলো আছে, যে শিক্ষকের সকল সহায়তার ক্ষেত্রে উদার এবং আন্তরিকতার প্রকাশ ঘটতে থাকে। শিক্ষার্থী এবং অভিভাবক অনেক ক্ষেত্রে তাদের মনের ইচ্ছা, পছন্দ অপছন্দ, সিদ্ধান্তের রূপরেখা শিক্ষকের নিকট উপস্থাপন করতে চাইতে পারে। সেক্ষেত্রে কোনরূপ আদেশ বিলম্বিত সম্বলিত নির্দেশ প্রদান না করা। তারপর শিক্ষার্থীর অনেক নেতিবাচক আচরণ, সমস্যা, গোপনীয় তথ্য শিক্ষক জানতে পারেন, যা কখনো অন্যের কাছে প্রকাশ না করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? মানে আমি মহাভারতে পড়ে দেখেছি। মহাভারতে একটা যখন আমরা পঞ্চ পাণ্ডবের নাম শুনছি না, তা মহাভারতে 5 ভাই পাণ্ডব, যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যখন তারা অজ্ঞাতবাসে যায়, অজ্ঞাতবাসে যখন যায়, মানে এই আমাদের বাংলাদেশে কিন্তু তারা অজ্ঞাতবাস পালন করছে। হ্যাঁ, এই বাংলাদেশ এবং গাইবান্ধা আছে না, এই যে গাইবান্ধা যে আছে, এই গাইবান্ধা মানে গাইবান্ধায় তারা গরু চড়ে বেড়াইছে। এই যে নীলসাগর যে আছে, যে নীলসাগর বিন্যাডেগি যে আছে, হেলে হেলে গরু যেখানে জল খাইছে, মানে গরুকে জল খাওয়ানো হয়েছে, ঠিক আছে। এই জন্য এইটা বিরাট রাজ্য ছিল, ঠিক আছে। এটা বিরাট রাজ্য ছিল মানে মহাভারত অনুযায়ী। তাহলে যে বিরাট রাজসভায় যখন তারা আত্মগোপন যখন করতে যায়, তখন তাদেরকে পরামর্শ প্রদান করা হয়েছিল যুধিষ্ঠিরকে, যে যখন আপনি রাজার সাথে যখন মিশবেন, যে রাজা যদি মিথ্যা কথাও বলে, ঠিক আছে, মানে আপনার সম্মুখে মিথ্যা কথাও যদিও বলে, সেটা কখনো আপনি অন্য কারো কাছে প্রকাশ করিবেন না। যদি প্রকাশ করেন তাহলে আপনি রাজার বিরাগ ভাজন হবে, বুঝতে পারছেন? সেই জন্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার অফিসের যদি বস, যদি আপনার সাথে যদি মিথ্যা কথাও যদি বলে, ঠিক আছে, তাহলে অন্য কলিগের সাথে প্রকাশ করবেন। যদি করেন তাহলে কিন্তু মানে আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে, বসের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে এটা একটা বলতেছি আপনার, এটা মহাভারত থেকে শিক্ষা, ঠিক আছে। তাহলে সেজন্য প্রতিষ্ঠান প্রধানের মানে মানে যে কাজটা করলে ওনার উপকার হইবে, জনহিতকর হইবে, সেই কাজটাই আপনার করতে হবে, মানে ভালো থাকার উপায়। আর প্রতিষ্ঠান প্রধানরা মিথ্যা কথা বলে, বুঝতে পারছেন না, মানে হ্যাঁ, ঠিক আছে না, মানে মিথ্যা কথা বলে, সেটা প্রকাশ করা যাবে না। এই জন্য এখানে এখানে গুরুত্বপূর্ণ যে অন্যের কাছে প্রকাশ না করা। শিক্ষার্থী যদি আপনাকে যদি বলে কিছু গোপনীয়তা প্রকাশ না, শিক্ষক সর্বদাই শিক্ষার্থীর মঙ্গল চান। সে যা হতে চায় তাকে সে বিষয়ে সচেতন করা এবং উদ্বুদ্ধ করা। শিক্ষার্থীর ভালো দিকগুলো পরিবারের সদস্যের সাথে সাক্ষাতে বলা, মানে ভালো দিকগুলো খালি বলতে হবে, খারাপগুলো বলা যাবে না। খারাপগুলো বললে কি মানে শিক্ষার্থীটা প্রতি তার পিতা মাতা অভিভাবকের মন খারাপ হয়ে যাবে, বুঝেছে না? মানে নেতিবাচক জিনিস, হ্যাঁ। উৎসাহ হারানো, যে শ্রেণী কার্যক্রম শুরুর পূর্বে শ্রেণীতে যাওয়া এবং শ্রেণী কার্যক্রম শেষে সকলের সাথে আগামী ক্লাসে দেখা হবে বলে বিদায় নেওয়া। শিক্ষার্থী যাতে তার বিভিন্ন মুখে অনুভূতি প্রকাশ করতে পারে এমন পরিবেশ সৃষ্টি নিশ্চিত করা। শিক্ষার্থীর আবেগ, অনুভূতি ও সমস্যা প্রকাশের সময় শিক্ষকের আবেগ সংযত রাখা, মানে এই যে আবেগ ধরে রাখাটাও কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী শিক্ষার্থীর চমৎকার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো পারস্পরিক ভাবের আদান প্রদানে সর্বদাই তাকে মনে প্রাণে গ্রহণ এবং বিশ্বাস স্থাপন করা, এবং সমস্যাগ্রস্ত শিক্ষার্থীর সাথে সর্বদাই যোগাযোগ রক্ষা। শিক্ষার্থীদের সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং খেলাধুলায় শিক্ষকের অংশগ্রহণ। শিক্ষার্থী ও অভিভাবকের আচরণের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সর্বদাই হাসি মুখে পারস্পরিক আচরণ করা। তাহলে এই পর্যন্তই আমাদের আলোচনা ছিল।
মানে আজকের হচ্ছে অধিবেশন ছিল যে শিক্ষকের হচ্ছে পেশাগত সম্পর্ক, ঠিক আছে, শিক্ষকের পেশাগত মূল্যবোধ এবং হচ্ছে পেশাগত সম্পর্ক স্থাপনের হচ্ছে কৌশল। তাহলে আমরা হচ্ছে যদি হচ্ছে এইসব কিছু হচ্ছে করি না, তাহলে অবশ্যই হচ্ছে আমরা একজন হচ্ছে ভালো শিক্ষকে হচ্ছে পরিণত হবো কিনা। আর আমরা হচ্ছে চাই, আমি যেটা হচ্ছে কালকে বলছিলাম, যেন আমাকে কমপক্ষে যেন 1000 লোক হচ্ছে যেন অনুসরণ করে। কি আমি মানুষকে, মানুষও যেন আমাকে অনুসরণ করে, আমার চরিত্রটাকে আমাকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে হবে, আমার ব্যক্তিত্বকে সেইভাবে জাগরিত করতে হবে। দেখবেন একমাত্র হচ্ছে নিজের গুণ, নিজের গুণ এবং কর্মকাণ্ড সৃষ্টিকর্তা স্বয়ং প্রকাশ করেছেন, নিজে নিজে প্রকাশ করেছেন, বুঝছে না। আর অন্য ব্যক্তির হচ্ছে গুণ এবং কর্ম অন্য ব্যক্তির দ্বারা হচ্ছে প্রসারিত হয়েছে, বুঝতে পেরেছেন। মানে আর সৃষ্টিকর্তারা হচ্ছে নিজের গুণ নিজে প্রকাশ করেছেন। আপনার হচ্ছে কোরআনে বলেন, মানে তারপর আছে বাইবেলে বলেন, এবং হচ্ছে আপনার ত্রিপিটকে বলেন, আর গ্রন্থ সাহেবে বলেন, আর আমাদের হচ্ছে শ্রীমৎ ভগবত গীতায় বলেন বা বেদে বলেন, বুঝতে পেরেছেন না। মানে সৃষ্টিকর্তা নিজের গুণ নিজে হচ্ছে প্রকাশ করেছে, বুঝতে পেরেছেন, যে আমি হচ্ছে সুন্দর কিছু সৃষ্টি করেছি, আমার এই গুণ আছে, আমি দয়ালু ক্ষমাশীল, হ্যাঁ, আমি হচ্ছে সবকিছু সৃষ্টিকারী, এটা সৃষ্টিকর্তা বলছে না। তাহলে হচ্ছে এই যে আমার গুণগুলো তোমরা হচ্ছে অর্জন করার চেষ্টা করো, কি সেই জন্য হচ্ছে আমাদের হচ্ছে গীতা তো এইভাবে বলছে যে আমি হচ্ছে চন্দ্র সূর্য, ঠিক আছে, দ্বাদশ আদিত্য, বুঝলে না, আমি হিমালয় পর্বত, বুঝলে না, যে আমি হচ্ছে গরুর পাখি, আমি রামচন্দ্র, বুঝতে পারছেন, আমি শিব, আমি ব্রহ্মা, ঠিক আছে, মানে আমি হচ্ছে সবকিছু, আমি হচ্ছে অর্জুন, এই যে তুমি যে অর্জুন আছো সেটাও আমি, বুঝতে পারছেন। মানে যতক্ষণ না পর্যন্ত আমি বলছিলাম আমাদের শক্তি যে ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি, মানে যতক্ষণ পর্যন্ত আপনার রোধ না সমান হবে ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে সৃষ্টিকর্তার গুণ বা শক্তি আপনি অর্জন করতে পারবেন না। মানে আপনাকে তৈরি করে নিতে হবে যে সৃষ্টিকর্তার গুণে আপনাকে নিজেকে গুণান্বিত হইতে হবে। যখন আপনি হচ্ছে সৃষ্টিকর্তার গুণগুলো অর্জন করতে 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 থাকবেন, তখন সৃষ্টিকর্তার কিছু শক্তি আপনাকে দিয়ে দিবে, বুঝতে পেরেছেন। আর যদি হচ্ছে আপনি হচ্ছে সেই গুণগুলো অর্জন না করেন, তাহলে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনাকে কখনোই হচ্ছে দিবে না। আমার হচ্ছে 3 মিনিট আছে, বুঝলেন না। এই জন্য হচ্ছে মানে আপনার গুণ আছে, আপনি কি করবেন, আপনার কর্মের দ্বারা আপনি প্রকাশ করবেন, বুঝতে পারছেন। মানে সামসা দিয়ে হচ্ছে আপনার গুণ প্রকাশ করার দরকার নাই, বুঝছেন না। মানে সামসা দিয়ে যদি আপনি আপনার গুণ প্রকাশ করতে যান, তাহলে সামসাকে কিছু খাওয়াইতে হবে, বুঝতে পারছেন। না খাওয়াইলে হচ্ছে আপনার গুণ এসে প্রকাশ করবে না, এবং আপনার গুণ প্রকাশ করতে গিয়ে সে হচ্ছে আপনার নামে মিথ্যাচারও করতে পারে, বুঝতে পারছেন। যে গুণটা আপনার নাই সেই গুণটাও সে প্রকাশ করে দিবে, বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন কি। তাহলে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার হচ্ছে কি, মানে এমন ভাবে বলছি, আমাদের হচ্ছে ক্ষেত্র ক্ষেত্র যোগ নামে একটা হচ্ছে যোগ আছে 13 নম্বর অধ্যায়, সে হচ্ছে যথা যথা সর্বগতম সত্যতা আকাশং না উপলিপ্যতে তথা অবস্থিত দে আত্মা না উপলিপ্যতে। আমরা বলি, সবাই বলে যে আমার আত্মার রূপে ঈশ্বর আমাদের উপর বিরাজমান, না, আমরা বলছি রুহুর আকারে ঈশ্বর আমাদের ভিতরে বিরাজমান, সবার একটা রুহু আছে, আছে না। তাহলে এই রুহুর কথা এখানে বলছে, মানে আত্মার কথা বলছে, যে এই আকাশ সর্বত্র বিচরণশীল, আছে না, কিন্তু আকাশে কেউ স্পর্শ করতে পারে না, পারে কেউ, কিন্তু এই যে রুহুটা বা আত্মাটা, আত্মার রূপে আমি দেহের ভিতরে বিরাজমান, কিন্তু কেউ হচ্ছে আত্মাকে হচ্ছে স্পর্শ করতে পারে না, কেউ উপলব্ধিও করতে পারে না যে আমি হচ্ছে ভিতরে আছি, না। তাহলে এখানে বিজ্ঞান এখানে বলা হয়েছে, বিজ্ঞানের কথা বলা হয়েছে কিনা, যে যথা সর্বগতম সত্যতা আকাশং না উপলিপ্যতে
তথা অবস্থিত দেহে আত্মা নব লিপ্যতি। যে যে বিচরণশীল যে আকাশ রয়েছে, এই আকাশকে হচ্ছে কেউ স্পর্শ করতে পারে না। উপলিপ্যতে মানে হচ্ছে স্পর্শ কর্তা, মানে স্পর্শ করতে কেউ পারে না। মানে কোন অবস্থায় আকাশটা কেউ স্পর্শ করতে পেরেছে এই জগৎ? হ্যাঁ, কিন্তু সর্বত্র বিচরণশীল, মানে সবার সম্মুখে আছে না, কেউ কিন্তু বিষয়টাকে স্পর্শ করতে পারে না। কিন্তু আমাদের শরীরের ভিতরে যে রুহুটা আছে, আত্মা আছে না, এইটা হচ্ছে আমরা কেউ কিন্তু উপলব্ধি করতে পারতেছি না। পারতেছি? কোন জায়গায় আছে যায়, কিন্তু আমরা মনে করতেছি যে আত্মা আছে, কিন্তু আত্মাটাকে আমরা ধরতে পারতেছি না, দেখতেও পারতেছি না। মানে খুব জটিল না বিষয়টা? তাহলে আছে এই যে এই আত্মাটাকে আছে উপলব্ধি করার আছে চেষ্টা আপনার করতে হবে। হুম, মানে ওটা তো আপনার দ্বিতীয় অধ্যায়ের, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ে আপনার 23 নম্বর 24 নম্বর শ্লোক, যে নৈনং সিদ্ধানি শাস্ত্রাণি নৈনং দহতি পাব ন সৈনম ক্লদন্তি আপো ন শশয়তি মারত অসিদ্ধ মদজ অক্লদ অশস্যৈব নিত্য সর্বগত স্থান আসল অয়ম সনাতন। ঠিক আছে? তারপর যে অব্যক্ত হয় অচিন্ত হয় অবিকার্য হয় উচ্চতে তস্মাদ বিনীত মানুষ সতীম আরো হস্যি। তারপরে বলছে অতচেত নিত্য জাত নিত্য মানুষ বা মিতুম তথাপিতম মহাভবন সতীম আরো হস্যি। তারও বলছে যে জাত সহি ধ্রুব মৃত্যু জন্ম ধ্রুবর মৃত্যু সহ তস্মাৎ পরিহার্য হতে নানুষ সতীম আরো হস্যি। অন্তবন্ধু ইমে দেহা নিত্যযুক্ত শরীরিনা বিনাশমাবেশ না কশ্চিৎ কর্তুম আরো হস্যি। ইয়ারম বেন্তি হন্তারম যস্যৈনে মনতে হুতম উভয়ত না বিজানতে না হন্তি না হন্যতে। তারপর যে অব্যক্তাদিনী ভূতানি অব্যক্তাদিনী। হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হ্যাঁ। আমাদের হচ্ছে সংস্কৃত ভাষা, এটাকে বলা যায় দেবনাগরী ভাষা বলা হয় সংস্কৃত ভাষাকে, মানে সংস্কৃত ভাষা। তা এটা হচ্ছে সংস্কৃত ভাষা হচ্ছে আপনার কাছে, মানে আপনি যে বাংলা যে উচ্চারণ করেন না, এই বাংলাটাই হচ্ছে সংস্কৃত ভাষার একটা হচ্ছে ইয়া রূপ, মানে পরিবর্তিত রূপ। বুঝতে পারছেন? মানে পরিবর্তিত রূপ মাত্র, মানে এটাকে হচ্ছে প্রাকৃতিক ভাষাও বলা হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। এই জন্য